আমরা প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আমাদের বাংলাদেশের স্টক মার্কেটের যে ইন্ডেক্স এবং মার্কেট হিসেবে আমরা নিচ্ছি ওয়ার্ল্ড অল কান্ট্রি ইন্ডেক্সকে, সেই দুটোকে আমাদের ডাউনলোড করতে হবে। তো আমি এটা investing.com থেকে ডাউনলোড করব। investing.com-এ যদি যাই, investing.com একটা দারুণ সোর্স আমার কাছে মনে হয়, কারণ এখানে আমি মোটামুটি ফ্রিতে বেশ ভালো রকম ডেটা ডাউনলোড করতে পারি। তো যাই হোক, আমরা প্রথমে মেজর ইন্ডিসেসে গেলাম। মেজর ইন্ডিসেসে গেলে আমরা এখানে উপরে ক্লিক করে তাহলে আমরা এখানে ওয়ার্ল্ড যে মার্কেট ইন্ডেক্সগুলো আছে, তো আমরা যেটা নিব সেটা হলো MSCI ওয়ার্ল্ড। এটা মোটামুটি বেশ ওয়াইডলি ইউজড ইন্ডেক্স অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ওয়ার্ল্ড স্টক মার্কেট। তো এখানে ওই ইন্ডেক্সের পেজে যাওয়ার পরে হিস্টোরিক্যাল ডেটা ক্লিক করতে হবে। তারপরে আমরা এখানে যেহেতু 2024-এর শুরু থেকে আমরা ডেটা নিব, সো ডেটগুলো আমি ক্যালেন্ডার থেকে ফিক্স করে নিচ্ছি, জানুয়ারি 1 তারিখ থেকে এবং আজকে পর্যন্ত অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর এটা ডেইলি ডেটা নিব, ইট ইজ অলরেডি ডেইলি। নাও ডাউনলোড ডেটা। আমি আমার ডাউনলোড ফোল্ডারে সেভ করছি। এটা CSV ফাইল হিসেবে সেভ হবে বাই ডিফল্ট। তো আরেকটা ডেটা লাগবে, সেটা হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেট ডেটা বা যে কোনো কান্ট্রির ডেটা যদি আমরা নিতে চাই তাহলে ওয়ার্ল্ড ইন্ডিসেস ফোল্ডারে লিঙ্কটাতে আমি খুঁজে পেয়েছি এই ট্যাবে। সো এখানে গেলে আমরা দেখব কান্ট্রি ওয়াইজ সব ইন্ডেক্সগুলো দেওয়া আছে। তো বাংলাদেশে গেলে আমরা এখানে দুটো ইন্ডেক্স পাচ্ছি, DSE 30 এবং DSE ব্রড। তো আমি চুজ করছি DSE ব্রড, কারণ এটা পুরো মার্কেটটাকে রিপ্রেজেন্ট করে। এখান থেকে একইভাবে ঠিক যেভাবে আমরা হিস্টোরিক্যাল ডেটাতে গিয়ে তারপরে ডেটটা ঠিকঠাক করে নিয়ে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা আজকে পর্যন্ত ডেটা ডাউনলোড করছি। ডাউনলোডস ফোল্ডারে আবারও সেভ করলাম। আচ্ছা, এখন যেহেতু এটা CSV ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে, এটা কিন্তু আমরা সহজেই এক্সেল দিয়ে ওপেন করতে পারি, কিন্তু এক্সেল দিয়ে ওপেন করলে যেটা প্রবলেম দেখা দিয়েছে যে অনেক সময় ডেটগুলোকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারছে না। তো এটা সলিউশন হচ্ছে, আমরা এক্সেল ফাইল যেই ফাইলটাতে কাজ করব সেটা আগে আমরা ওপেন করি। ওপেন করার পরে আমরা ডেটাটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার সময় আমরা বেশ কিছু অপশন পাবো, সেখান থেকে আমরা মোটামুটি ডেটাটাকে আমাদের সুইটেবল ফরম্যাটে নিতে পারবো। সো আমি ফাইল থেকে ইম্পোর্টে গেলাম। ইম্পোর্টে গিয়ে এখানে কয়েকটা অপশন আছে, CSV ফাইল, ইম্পোর্ট। এখন আমাদের সিলেক্ট করতে হবে। আমি প্রথমেই ওয়ার্ল্ড ব্যাংক ডেটা সেটা আজকে ডাউনলোড করা হয়েছে, ও MSCI ওয়ার্ল্ড হিস্টোরিক্যাল ডেটা, এই CSV ফাইলটা সিলেক্ট করলাম, গেট ডেটা। এখন আমাদের বেশ কিছু অপশন আসবে, আমরা এগুলোকে আমাদের ভালো করে দেখতে হবে। তো এখন পর্যন্ত আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে বাই ডিফল্ট এখানে ট্যাব থাকতে পারে, বা এক এক কম্পিউটারে বা এক এক ভার্সনে এক এক রকম বাই ডিফল্ট থাকতে পারে। আমরা জানি যে এটা CSV ফাইল, তার মানে কমা সেপারেটেড ভ্যালু। সো আমাদের ডিলিমিটার্স হচ্ছে কমা। আমরা ট্যাব উঠিয়ে দিব এবং আমরা এখানে একটু দেখে নিব যে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে এসছে কিনা। উই ক্যান সি দ্যাট ইট ইজ গুড। উপরের কয়েকটা রো দেখাচ্ছে অলরেডি। আচ্ছা, এরপরে আমরা নেক্সটে যাব এবং এখানে আমাদের মূলত দরকার ডেট এবং প্রাইস। তো ওপেন, হাই, লো এগুলো দরকার নাই, ক্লোজিং প্রাইস যেটা সেটাকে প্রাইস হিসেবে বলেছে এখানে, এটাই দরকার। তো আমরা এখানে ডেট যদি অবজার্ভ করি, আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি সেখানে প্রথমে আসে মান্থ, 9 মানে সেপ্টেম্বর, রিসেন্ট ডেটাটা উপরে আছে, আর এরপরে আছে হলো ডেট। সো এটাকে আমাদেরকে এই ফরম্যাটে রিকগনাইজ করতে হেল্প করতে হবে। সো আমরা এখানে জেনারেল বাই ডিফল্ট আছে, আমরা এখানে এবং উপরেও লিখে দিয়েছে এটা জেনারেল হিসেবে নিচ্ছে। তার মানে আলটিমেটলি এটাকে হয়তো বা টেক্সট হিসেবে নিবে, কখনো কখনো এক্সেল কোনোটা রিকগনাইজ করবে ডেট হিসেবে, আবার কোনোটা করবে না। তো আমরা যদি বলে দেই যে এটা আসলে ডেট, এবং শুধু তাই না, শুরুতে কি ডে নাকি শুরুতে মান্থ, এটা আমাদের অপশন আছে এখানে। DMY মানে ডে মান্থ ইয়ার, MDY মানে মান্থ ডে ইয়ার। তো আমাদের এখানে আসলে MDY ফরম্যাটে আছে, অর্থাৎ প্রথম স্ল্যাশের আগে হলো মান্থ, তারপরে হলো ডেট, তারপরে ইয়ার।
এইভাবে যদি আমরা ইম্পোর্ট করি তাহলে হোপফুলি কোনো প্রবলেম হবে না। ওকে, ফিনিশ। অ্যান্ড এক্সিস্টিং শিটেই আমরা নিব, A1 থেকে শুরু হবে। ওকে ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সব কিছু একটা ইউনিফর্ম ফরম্যাটে চলে এসছে এবং আমরা এই ডেটটা ঠিক আছে, আর প্রাইসটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রাইস। সো আমরা এখানে world_p এটা দিয়ে দিলাম, আর ওপেন হাই লো এগুলো আমাদের কোনো দরকার নাই, সো এগুলো আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা ইম্পোর্ট করব হচ্ছে কান্ট্রি স্টক মার্কেট ইন্ডেক্সের ডেটা। সো আমি C1 সেলে ক্লিক করে আবারও ফাইল থেকে একই প্রসেসে ইম্পোর্টে গেলাম। ইম্পোর্টে গিয়ে CSV ফাইল ইম্পোর্ট, দেন আমার কান্ট্রি ফাইল যেটা আজকে ডাউনলোড করা সেটা নিলাম, গেট ডেটা, দেন এগেইন সেম প্রসিডিওর, আমাদের এখানে কমা সেপারেটেড, নট ট্যাব। সো নেক্সট, এরপরে এগুলোতেও জেনারেল হিসেবে জেনারেল ফরম্যাট ইজ ওকে, বাট আমাদের প্রথমটাতে হলো ডেট এবং ডেফিনেটলি ইট ইজ অলসো MDY। সো MDY ফরম্যাট, ওকে, ফিনিশ। দেন আমরা C1 এখান থেকে শুরু হবে, A1 কিন্তু দেওয়া যাবে না, তাহলে আবার আগেরটা রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা পেয়ে গেছি। সো আমাদের এখানেও কিন্তু দরকার ডেট অ্যান্ড প্রাইস, ওপেন হাই লো ক্লোজ ভলিউম চেঞ্জ ইত্যাদি, এগুলো আমাদের দরকার নাই। সো এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এখন এই প্রাইসটা যেহেতু বাংলাদেশের, সো আমি লিখছি BD, বা বাংলাদেশ পুরোটাও লিখতে পারি। BDকে আমরা সবাই বাংলাদেশ হিসেবেই খুব ভালোভাবে রিকগনাইজ করি, সো এটা করছি। আচ্ছা, আমি এখন এখানে একটা একটা কলাম ইনসার্ট করছি টু সেপারেট ইট। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে আমাদের আসলে বাংলাদেশের স্টক মার্কেট নিয়েই স্টাডি করব, বাট ওয়ার্ল্ডকে আমরা মার্কেট হিসেবে চিন্তা করছি। সো আমাদের আসলে যেই ডেটে বাংলাদেশের স্টক মার্কেট ইন্ডেক্সের প্রাইস আছে, যেটাকে ইন্ডেক্স ভ্যালু বলছি, সেই ডেটের ওয়ার্ল্ডটা লাগবে, বাট এটা সবসময় কিন্তু করসপন্ড করবে না। যেমন এখানে 16 তারিখের আছে লেটেস্ট, আর এখানে আছে 12 তারিখের লেটেস্ট। শুধু তাই না, আমরা যদি মাঝখানে একটু যাই, 10 তারিখেরটা আছে, 9 তারিখেরটা আছে, আমার 5 তারিখেরটা আবার ওয়ার্ল্ডের নাই। ঠিক আছে, এরকম কিছু মিসম্যাচ আছে। সো আমরা যেটা করব সেটা হলো আমাদের কান্ট্রির যে ডেটটা সেটাকে আমরা আসলে সেটাকে, কারণ কান্ট্রির ইন্ডেক্স যেটা বাংলাদেশের স্টক মার্কেট ইন্ডেক্স, সেটা তো থাকতেই হবে। সো আর ওয়ার্ল্ডের মোটামুটি মোস্ট অফ দ্য ডেইজই আছে, বরং আমাদের দেশেরই অনেক কম আছে। সেটা বোঝা যাবে কীভাবে, আমরা যদি নিচে যাই তাহলে দেখা যাবে যে ওয়ার্ল্ড ইন্ডেক্স অনেক বেশি এই জানুয়ারি 1 তারিখ থেকে আজকে পর্যন্ত, কারণ ওখানে প্রত্যেক দিনই কোনো না কোনো দেশে ট্রেডিং হচ্ছে। আমাদের দেশে শুক্র শনি বন্ধ থাকে, আবার অন্য দেশে কোনো দেশে দেখা যায় শনি রবি বন্ধ থাকে। সো ওয়ার্ল্ডের ইন্ডেক্স আসলে আমরা সব দিনেই অলমোস্ট পেয়ে যাব, বাট বাংলাদেশের সব দিনে নাই। সো বাংলাদেশের যে ডেট, সেই ডেটে আমি ওয়ার্ল্ডের ইন্ডেক্সটা নেব এখানে। হ্যাঁ, সো আমরা এখানে কপি করে নিচ্ছি এবং এখানে আমরা খুব সিম্পল একটা ফাংশন ইউজ করব, যেটা আমরা সবাই জানি, VLOOKUP। সো VLOOKUPকে আমরা বলবো যে ওকে, এই D2 কলামটা খুঁজে বের করো ইন দিস টেবল। ঠিক আছে, এবং সেটাকে অবশ্যই আমাদেরকে লক করে দিতে হবে। আচ্ছা, এটা আবার শুরু করি, হ্যাঁ, আলাদা করে, কারণ একটু ওকে, ইকুয়ালস VLOOKUP this one, comma, then table array is from here until the end. এটা কত হবে? B187, হ্যাঁ, B187, এবং এটাকে অবশ্যই লক করতে হবে F4 দিয়ে। ম্যাকে হলো ফাংশন F4, আর উইন্ডোজে শুধু F4 দিলেই হয়। ওকে, এরপর কলাম ইন্ডেক্স নাম্বার। এখন আমরা এই ডেটে ওয়ার্ল্ড ইন্ডেক্সটা চাই। হ্যাঁ, সো আমাদের এই টেবিলে এটা সেকেন্ড কলাম, সো আমরা এখানে 2 দিলাম এবং এক্স্যাক্ট ম্যাচিংয়ের জন্য ফলস দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ডান।
সো আমরা এখন দেখি 12 তারিখটা ঠিক আছে কিনা। 12 সেপ্টেম্বর, হ্যাঁ 12 সেপ্টেম্বর হচ্ছে 3611.30, 3611.30, ঠিক আছে। এটাকে ডাবল ক্লিক করলাম, আরেকটা চেক করবো মাঝখান থেকে। 15 জুলাই হচ্ছে 3629, 15 জুলাই, 15/7, 3629.58, ঠিক আছে। সো উই ক্যান সি দ্যাট ইট ইজ ডান প্রপারলি। ওকে, সো আমাদের মূলত এখন এই ডি কলাম থেকে আমাদের কাজে লাগবে। সো আমি ABCটাকে হাইড করে রাখি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো এখন আমরা আগে আমাদের ইভেন্ট ডেটটা দরকার। হ্যাঁ, উপরে কয়েকটা রো আমি খালি করে নিচ্ছি বাই মুভিং দ্য কন্টেন্ট ডাউন, কিছু কিছু রো ইনসার্ট করলাম আর কি। হ্যাঁ, এখন আমাদের ইভেন্ট ডেট কবে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের আমরা কনসার্ন হচ্ছে 5 আগস্ট নিয়ে। হ্যাঁ, তো বাংলাদেশের 5 আগস্টের কোনো ইন্ডেক্স ভ্যালু নাই, 6 আগস্টের আছে। সুতরাং আমরা এখানে 6 আগস্টকেই ইভেন্ট ডে হিসেবে ধরব। ইভেন্ট ডে হচ্ছে আগস্ট 6, 2024। ইট ইজ অলরেডি, আচ্ছা আমি এই ফরম্যাটে নিতে চাইলে জাস্ট ফরম্যাট প্রিন্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, এটা মনে হয় রিকগনাইজ করে নেই। ওকে, 06-08/24, now it is recognized as date. ওকে, ঠিক আছে। তো আমরা এখন খুঁজে বের করি যে আমাদের ইভেন্ট ডেটা কোথায়, অথবা আমি লিখতে পারি ডে রিলেটিভ টু ইভেন্ট। হ্যাঁ, ডে RT ইভেন্ট, রিলেটিভ টু ইভেন্ট, RT মানে রিলেটিভ টু। সো আমরা দেখতে পাচ্ছি যে 6 আগস্ট হচ্ছে এইখানে আমাদের ডে। সো লেট আস কনসিডার ইট 0। ওকে, 0, এটা আমি ফরম্যাট দিব জেনারেল ফরম্যাট। হ্যাঁ, 0, তাহলে ডেসিমেলগুলো দেখতে হবে না। হ্যাঁ, এবং ওপরে হবে এর পরের দিন যেটা, সেটা হবে 0+1, মানে একদিন করে বাড়াবো আর কি। এবং এটাকে আমি উপরে কপি করে নিলাম, তাহলে আমরা আর নিচে ইকুয়ালস 0-1, তাহলে ইভেন্ট ডেটের আগের ডেটগুলো আমরা এখান থেকে পাচ্ছি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে এস্টিমেশন উইন্ডো কতটুকু হবে। এস্টিমেশন উইন্ডো আমরা আগেই চিন্তা করেছি যে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা নিব। সো পুরোটাই এখানে আসছে, বাট আমরা জুলাইটাকে নিব না। হ্যাঁ, কারণ আমরা যে ইভেন্ট নিয়ে কনসার্ন, এটা একটু, যদিও ইভেন্টের পরিণতি হয়েছে আগস্টের 5 তারিখে বা 6 তারিখে, স্টক মার্কেটে 6 তারিখে, কারণ হলো ওই দিনই আমাদের ইন্ডেক্স আছে। তো তারপরেও এটা আসলে এটার স্লোলি জিনিসটাকে একটা মোমেন্টাম পেয়েছে থ্রু আউট জুলাই। টু রিমেইন অন দ্য সেফ সাইড আমরা জুলাইটা বাদ রাখি। হ্যাঁ, জুলাইটা বাদ রাখি জুন 30 পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি 1 তারিখ থেকে জুন 30 পর্যন্ত আমরা এস্টিমেশন উইন্ডো নিব। তো ঠিক আছে, আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে এস্টিমেশন উইন্ডো স্টার্টস কবে এবং এন্ডস কবে সেটা আমরা লিখে ফেলি। estimation window ends. Okay, so estimation window starts হচ্ছে এখানে আমরা ফেব্রুয়ারি থেকে দেখতে পাচ্ছি। let me check one thing just, জানুয়ারি থেকে থাকার কথা, ফেব্রুয়ারি থেকে কেন? জানুয়ারি থেকে ওয়ার্ল্ড ইন্ডেক্স আছে, বাট আমাদের বাংলাদেশের ডেটা আছে ফেব্রুয়ারি থেকে।
ঠিক আছে, অসুবিধা নাই। বিকজ দিস ইজ আ ডেমনস্ট্রেশন, আমি আবার জানুয়ারির ডেটা এখান থেকে নিচ্ছি না। যদি জানুয়ারি থাকতো তাহলে আমি জানুয়ারি থেকেই নিতাম। হ্যাঁ, তো যাই হোক, আমি এস্টিমেশন উইন্ডো স্টার্ট করছি যেটা আমাদের এখন অ্যাভেলেবল সেখান থেকেই। সো স্টার্টস হচ্ছে আমাদের 1 ফেব্রুয়ারি থেকে, আর এন্ড হবে হচ্ছে, যেহেতু আমরা জুলাইটাকে এক্সক্লুড করব, সো এন্ড হবে আমাদের 27 জুন। ঠিক আছে, এটা আমাদের পরবর্তীতে ফার্দার যখন আমরা কাজ করতে যাব এটাকে এমনভাবে ডেভেলপ করা যায় যাতে আমি এখানে এস্টিমেশন উইন্ডো যদি চেঞ্জ করি তাহলে অটোমেটিক্যালি পুরো মডেলটা আপডেট হয়ে যাবে। বাট এখন রাইট নাও আমরা সেটা করছি না, আমরা এটা অনেকটা ম্যানুয়ালি করছি আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা 1-2 থেকে শুরু করছি। আর এস্টিমেশন উইন্ডো যে 6 মাসের হতেই হবে এরকম কোনো কথা নেই, অনেক সময়টা আরও কম সময়, ইভেন 3 মান্থসও কেউ নেয়। ইট ইজ কোয়াইট সাবজেক্টিভ জাজমেন্ট, ইটস ওকে, সমস্যা নেই। তো যাই হোক, আমরা এস্টিমেশন উইন্ডোতে আমরা যেটা করব এখন সেটা হলো স্লোপ এবং ইন্টারসেপ্ট। হ্যাঁ, স্লোপ এবং ইন্টারসেপ্টটা মার্কেট মডেলের স্লোপ এবং ইন্টারসেপ্টটা ফর্মুলা দিয়ে মেজার করব। সো স্লোপ হবে, খুব সুন্দর ফাংশন আছে একটা এক্সেলের, স্লোপ এবং নন ওয়াই অ্যান্ড নন এক্স। এখন নন ওয়াই কি? নন ওয়াই হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের রিটার্ন, আর নন এক্স হচ্ছে ওয়ার্ল্ডের রিটার্ন। তো আমরা কিন্তু এখনও রিটার্ন ক্যালকুলেট করিনি এই সময়। এখানে অনেকে আমরা প্রাইস দিয়ে সরাসরি শুরু করে দিই, প্রাইস দিয়ে অলরেডি স্লোপ ক্যালকুলেট করে ফেলি, সেটা ভুল হবে। ঠিক আছে, সো আমাদের এখানে আগে যেটা করতে হবে, আমাদের বাংলাদেশের রিটার্ন এবং ওয়ার্ল্ডের রিটার্নটা ক্যালকুলেট করতে হবে। বাংলাদেশ রিটার্ন এবং ওয়ার্ল্ড রিটার্ন, আর ফর রিটার্ন কীভাবে করব? ইকুয়ালস টু, আমরা সবসময় রিটার্ন ক্যালকুলেট করতে গেলে এখানে চেষ্টা করব লগারিদমিক রিটার্ন নিতে। সেটা নেওয়ার বুদ্ধি হলো, বাংলাদেশের রিটার্ন হলো আজকের লেটেস্ট যে ডে আছে সেই ডের ln ফর ন্যাচারাল লগারিদম, ln অফ অর্থাৎ লগারিদম অফ এনি ডেজ রিটার্ন মাইনাস logarithm of previous day's return, okay, previous trading day's return। তারপর আমি এন্টার দিব, তাহলে আমরা রিটার্ন পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এত ডেসিমেল আমার দরকার নেই, সো আমি এটাকে কমিয়ে দিচ্ছি, মোটামুটি 4 ডিজিট ইজ সাফিসিয়েন্ট। ওকে, সো একইভাবে আমরা ওয়ার্ল্ডেরটাও করতে পারি। ওয়ার্ল্ডেরটা তাহলে log f6 মাইনাস log f7, log f6 মাইনাস log f7। f6 হচ্ছে 16 তারিখের আর তার আগের দিনের 13 তারিখ, অর্থাৎ আগের ট্রেডিং ডে। ঠিক আছে, সো এই দুটোকে আমরা জাস্ট কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, ওকে, অনেক দূরে চলে যাচ্ছে। সো লেট মি টেক আপ টু দ্য এন্ড, মানে কপি করছি আর কি, ওটাকে কোনায় ধরে টান দিলেও হয়। আমি কন্ট্রোল ডি দিয়ে নিচে দিয়ে দিচ্ছি, এবং লাস্টেরটা আসবে না কারণ এর আগের দিনের ডেটা আমাদের নাই। হ্যাঁ, এবং জাস্ট একটা চেক করা, এখানে আমাদের আসার কথা হচ্ছে 12 তারিখ, এই দিন এটা বিয়োগ এইটা, অর্থাৎ 115 বিয়োগ 116। হ্যাঁ, ঠিক আছে, ফর্মুলা বারে দেখতে পাচ্ছি, এবং এটা আসার কথা একইভাবে 115 বিয়োগ 116। সো ইট ইজ ফাইন, আমরা রিটার্ন পেয়ে গিয়েছি। এখন আমরা স্লোপ পাবো, ইকুয়ালস স্লোপ। এখন নন ওয়াই কি? ওয়াই হচ্ছে আমাদের এস্টিমেশন উইন্ডোতে, হ্যাঁ, এস্টিমেশন উইন্ডোতে আমাদের বাংলাদেশের রিটার্ন। তাহলে এস্টিমেশন উইন্ডো কবে শেষ? 27শে জুন। 27শে জুন কোথায়? হ্যাঁ, এখানে। ঠিক আছে, এইটার থেকে আমাদের একদম শুরুতে যেটা আছে, যেহেতু আমরা ওখান থেকে এস্টিমেশন উইন্ডো ধরেছি, এটা হচ্ছে আমাদের নন ওয়াই, কমা একইভাবে ঠিক তার করসপন্ডিং
হচ্ছে মার্কেট রিটার্ন। সো আমরা এখান থেকে নিচ্ছি, সো H45 টু H119, হ্যাঁ, সেটা হলো আমাদের বাংলাদেশের রিটার্ন, আর I45 থেকে I119 এটা হচ্ছে মার্কেট রিটার্ন এস্টিমেশন উইন্ডোতে। হ্যাঁ, সো আমরা এটা এন্টার যদি দিই তাহলে আমরা পেয়ে যাব স্লোপ। একইভাবে ইন্টারসেপ্ট, আমি আর এখন এত কষ্ট করে আমার এত ফর্মুলা ইয়ে করতে হবে না, যেহেতু স্ট্রাকচারটা একই রকম আমি জানি ইন্টারসেপ্ট ফাংশনের। সো আমি এখানে ইকুয়ালস দিয়ে পেস্ট দিলাম, এবং এখানে চাইলে নতুন করে করা যায়, সমস্যা নেই। স্লোপটা জাস্ট ইন্টারসেপ্ট করে দিলাম, কারণ নন ওয়াই এবং নন এক্স তো একই ফাংশনের ভিতরে। সো এখানে আমরা ইন্টারসেপ্ট পেয়ে গেলাম। স্লোপ এবং ইন্টারসেপ্টও আমরা এত ডিজিট দরকার নেই, আমরা এটাকে 4 ডিজিটে নিয়ে আসি। ওকে, সো উই হ্যাভ অলরেডি গট দ্য স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা মূলত অ্যাবনর্মাল রিটার্ন ক্যালকুলেট করতে চাই। তাহলে অ্যাবনর্মাল রিটার্ন কীভাবে পাবো? অ্যাবনর্মাল রিটার্ন হচ্ছে অ্যাকচুয়াল রিটার্ন, যেটা আমাদের অলরেডি ক্যালকুলেট করা আছে এখানে, অ্যাকচুয়াল রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন। ঠিক আছে, অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে শুধু 8 দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, আর এখান থেকে এক্সপেক্টেড রিটার্ন আমাদের বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো অ্যাবনর্মাল রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আগে আমি লিখে ফেলি বিডি আন্ডারস্কোর ER ফর এক্সপেক্টেড রিটার্ন, হ্যাঁ, এবং এই পাশে হচ্ছে ওয়ার্ল্ড আন্ডারস্কোর ER ফর এক্সপেক্টেড রিটার্ন। সো এক্সপেক্টেড রিটার্ন আসলে আসবে এই মার্কেট মডেলের যে আমরা স্লোপ এবং ইন্টারসেপ্ট পেয়েছি এস্টিমেশন উইন্ডো থেকে। হ্যাঁ, এটা আমাদেরকে ইন্ডিকেট করে যে এই ধরনের ঘটনা যখন ঘটছে না তখন নর্মালি কেমন রিলেশন ছিল। তো সেই রিলেশন অনুযায়ী আমরা এখানে এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেট করবো। সরি, এখানে ওয়ার্ল্ডের কোনো দরকার নেই, আমরা আসলে বাংলাদেশের জন্যই এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেট করছি। ঠিক আছে, তাহলে বাংলাদেশের জন্য এক্সপেক্টেড রিটার্ন উইল বি ইকুয়াল টু ডেফিনেটলি ইন্টারসেপ্ট প্লাস বেটা মানে স্লোপ টাইমস দ্য ওয়ার্ল্ড রিটার্ন, মার্কেট রিটার্ন। ওকে, সো এখানে আমরা এক্সপেক্টেড রিটার্ন পাচ্ছি, এবং এটাকে আমি আগেই 4 ডিজিটে নিয়ে আসি, না হলে দেখতে ভালো লাগে না। ওকে, এখান থেকে আমি যেটা করব সেটা হলো এক্সপেক্টেড রিটার্ন আমার সব সময়ের জন্য করার দরকার নেই, মোটামুটি ইভেন্টের কিছুদিন আগে পর্যন্ত এস্টিমেশন উইন্ডোর বাইরে, ধরা যাক 20 দিন পর্যন্ত, -20 days, অ্যান্ড ইট ইজ স্টিল অর্থাৎ জুলাই পর্যন্ত করছি, -16 ডে পর্যন্ত করছি। লেট মি চেক, এখানে একটা ভুল আছে। হ্যাঁ, কারণ স্লোপ আর ইন্টারসেপ্ট হচ্ছে আমাদের, এটা যেহেতু আমি ফর্মুলা কপি করলে নিচে চলে যাবে, রিলেটিভলি আপডেট হবে, সো এটা অবশ্যই লক করা দরকার, আমি ভুলে গিয়েছিলাম। সো স্লোপটা অর্থাৎ J2 আমাদেরকে লক করতে হবে, এবং J2 এবং J3 এই দুটোকে লক করতে হবে। ওকে, নাও জাস্ট ডাবল ক্লিক আর কপি। এখন আমরা চেক করে দেখি মাঝখানে একটা, যেমন এখানকার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে J3 দ্যাট মিনস ইন্টারসেপ্ট প্লাস J2 মানে স্লোপ ইন্টু I21, সো ওয়ার্ল্ড রিটার্নের করসপন্ডিং মার্কেট রিটার্ন যেটা আছে। হ্যাঁ, সো ওই যে আমরা যেটা জানি যে RI দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল স্টক রিটার্ন ইজ ইকুয়ালস টু আলফা প্লাস বেটা RM। হ্যাঁ, সো সেই ফাংশন অনুযায়ী আমরা এখানে এক্সপেক্টেড রিটার্ন পেয়েছি। সো when we have got the expected return we can also calculate the abnormal return. So BD underscore ABR for abnormal return. So abnormal return will be equals to the actual return of that day minus the expected return. তার মানে এক্সপেক্টেড রিটার্ন যেটা তার থেকে যতটুকু বাড়তি সেটাই হচ্ছে আমাদের অ্যাবনর্মাল রিটার্ন। সেটাকেও আমি নিচে কপি করলাম, এবং আমরা জাস্ট এক জায়গায় এখানে এগুলো আর দরকার নেই, আমরা শুধুমাত্র
ইভেন্টের আশেপাশের সময়টাতে এটা আমাদের দরকার, বাকি সময় দরকার নাই, আর করাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ওকে, সো আমি একটা চেক করে দেখি, যেমন এইখানে আমাদের অ্যাবনর্মাল রিটার্ন আসছে হলো H14, মানে হলো আমাদের ওই 14 ইভেন্টের 14 দিন পরের যেটা আমাদের অ্যাকচুয়াল রিটার্ন মাইনাস যে ওই দিনের এক্সপেক্টেড রিটার্ন, তার থেকে বাড়তি 1.06% রিটার্ন আছে। ঠিক আছে, সো এইভাবে আমরা আসলে অ্যাবনর্মাল রিটার্ন পাচ্ছি। এখন আমাদের মূলত এখানে দরকার হচ্ছে, যদিও আমরা বেশ 22 দিন পর পর্যন্ত এবং 16 দিন আগে পর্যন্ত করেছি, এবং যেহেতু আমাদের ইভেন্ট ডেটা একটু বামে অনেকখানি দূরে আছে, সো আমরা এটাকে একটু জাস্ট আমাদের যেভাবে দরকার, আমরা চাই হলো 10 দিন আগে থেকে 10 দিন পরে পর্যন্ত রিটার্নগুলো নিতে। ঠিক আছে, সো ইভেন্ট ডে, আর এখানে আমরা দিচ্ছি অ্যাবনর্মাল রিটার্ন বিডি আন্ডারস্কোর ABR। আচ্ছা, এইখানে আমরা শুরু করছি হলো, আর আমরা চাচ্ছি আরেকটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে গ্রাফে একটু সুবিধা হয় আমরা যদি উপরে আগের দিন মানে পাস্ট যদি উপর থেকে শুরু করি এবং আস্তে আস্তে সাকসেসিভলি নিচে যদি আমরা পরের দিনগুলো রাখি, তো এই জন্য আমরা উপরে রাখছি -10। আর আগে কেন উল্টাভাবে করেছি, কারণ হলো আমাদের ডেটাটা এভাবে অ্যাভেলেবল ছিল। হ্যাঁ, সো আমি এখন জাস্ট এটাকে রিভার্স করছি। সো এর পরের দিন হবে ইকুয়ালস টু -10 + 1, মানে একদিন করে বাড়বে। এভাবে করে আমরা মোটামুটি +10 পর্যন্ত চলে যাব, আরও 2 দিন লাগবে। দ্যাট মিন্স we are going to collect the abnormal return on the event day as well as up to 10 days prior to the event day and 10 days after the event day. সো এখন এটাকে আমরা এখান থেকে নেওয়া সবচেয়ে আমার কাছে মনে হয় কনভেনিয়েন্ট ওয়ে হচ্ছে VLOOKUP। একইভাবে সো VLOOKUP দেখবে হলো -10 এখানে কোথায় আছে এই টেবিলে, যতদিন পর্যন্ত আমরা অ্যাবনর্মাল রিটার্ন বা এক্সপেক্টেড রিটার্ন করেছি। ঠিক আছে, সো এই টেবিলটাকে আমরা লক করে দিব, কারণ হলো এটা যাতে রিলেটিভলি চেঞ্জ না হয়, কমা। আচ্ছা, VLOOKUP-এ আমরা লুকআপ ভ্যালুটা এখানে আবার চলে গেছে, এটা ভালো করে খেয়াল করতে হবে। অনেক সময় এটা আমাদের আরেকটা জিনিস দিতে গিয়ে কমা দিতে ভুলে গেলে চলে যায়, যেটা আমার ক্ষেত্রে এখন হলো। সো আমরা লুকআপ ভ্যালু হচ্ছে -10, -10কে খুঁজবে এই টেবিলের সবচেয়ে লেফট কলামে, তারপর টেবিল অ্যারে, দেন কত নাম্বার কলামে ভ্যালু এখানে আসবে, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5 নাম্বারে আমাদের অ্যাবনর্মাল রিটার্ন আছে। সো কলাম ইন্ডেক্স নাম্বার 5, দেন ফলস। ওকে, সো আমি এখান থেকে আমি ডেসিমেলটা কমিয়ে নেই, 4 ডিজিট, কপি ডাউন, এবং মাঝখানে আমি ডে 5-এরটা চেক করব। ডে 5-এর অ্যাবনর্মাল রিটার্ন ছিল 0.0147। ওয়ান্ডারফুল, সো উই হ্যাভ অলরেডি গট ইট। এখন আমরা যেটা করব সেটা হলো এই 10 দিনের অ্যাবনর্মাল রিটার্নের গ্রাফ তৈরি করব। তো গ্রাফ তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে নিই, তারপর আমরা সবাই জানি কিভাবে গ্রাফ করতে হয়, সো সেভাবে আমরা করব। আমরা স্ট্যান্ডার্ড গ্রাফ, এটা গ্রাফ উল্টাপাল্টা আসতে পারে, সমস্যা নেই, আমরা সেক্ষেত্রে এটাকে আবার ডেটা সিলেক্ট ঠিকভাবে করে এটাকে ঠিকঠাক করে নিতে পারবো। ওকে, সো সিলেক্ট ডেটা, এখানে আমরা চার্ট ডেটা রেঞ্জ ঠিক আছে, নেম হচ্ছে আমরা আই বেটার টাইপ, কারণ আমরা ওইভাবে পুরোটা লিখিনি, অ্যাবনর্মাল রিটার্নস। ওয়াই ভ্যালুটা কি হবে, ওয়াই ভ্যালু হবে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, ওয়াই ভ্যালু হবে আমাদের এটা।
ঠিক আছে, ওয়াই ভ্যালু হবে এটা, আর এক্সিস লেভেল হবে এইটা, অর্থাৎ -10 থেকে +10 পর্যন্ত। আর সিরিজ 1টা আমরা ডিলিট করে দিব, এটার কোনো দরকার নাই। দেখি হয় কি না। ওকে, এবার দেখা যাচ্ছে যে আমরা সুন্দর একটা গ্রাফ পেয়েছি। এটা জাস্ট কিছু ফরম্যাটিং এটা সেটা করা, এগুলো যার যার পছন্দ অনুযায়ী করতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেট মি ইউজ ওকে, আমার কাছে এটা পছন্দ হয় সেই জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে ওকে, দেয়ার ইজ এ জাম্প ইন অ্যাবনর্মাল রিটার্ন ডিউরিং দ্য ইভেন্ট ডেজ। হ্যাঁ, 0 ডে হচ্ছে এই দিন হচ্ছে আমাদের ইভেন্ট ডে ইন দ্য স্টক মার্কেট। তো দেখা যাচ্ছে যে তার 2 দিন আগে থেকেই মোটামুটি একটা রেসপন্স শুরু হয়েছে এবং এখানে একটা জাম্প দেখতে পাচ্ছি। সো এই হলো মোটামুটি যে কিভাবে আমরা অন্তত অ্যাবনর্মাল রিটার্ন এবং সেটার গ্রাফটা তৈরি করতে পারি, সেটার একটা এক্সাম্পল। এটা আমরা যে কোনো দেশের জন্য করতে পারি রিলেটিভ টু দ্য ওয়ার্ল্ড মার্কেট। এবং পরবর্তীতে আমরা এখান থেকে কিউমুলেটিভ অ্যাবনর্মাল রিটার্ন এবং সেটার গ্রাফও করতে পারবো। এবং শুধু তাই না, আমরা এগুলোর সিগনিফিকেন্স টেস্ট, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে দেখতে পারবো যেটা আসলে কতটুকু অ্যাকসেপ্টেবল লেভেলে সিগনিফিক্যান্ট।